স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা জানিয়ে দেই খবরের নানান ধরনের বিশ্লেষণ। দুঃখিত, গণ অধিকার পরিষদের রাশেদ খান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমরা যদি একটু তাকেও যুক্ত করে নিই। জি রাশেদ খান, আপনারা আজকে বসেছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, সেখানেও আপনি বলেছেন শেষে যে মূলত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি সেখানে আপনারা তুলেছেন। শুরুতে এটা নিয়ে একটা ছোট্ট মন্তব্য আপনার একটু জানতে চাই। আওয়ামী লীগ যে অপরাধ করেছে একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং 14 দল। সুতরাং যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অন্যান্য দশর 14 দল তাদের সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। এবং এই দাবি আমাদের আজকের দাবি না। আমরা কিন্তু আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করলো, আমরা দেখলাম যে জাতীয় পার্টি এবং অন্যান্য দশরদেরকে নিষিদ্ধ করলো না, তখন আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলাম। জি, এবং এরপরে আমরা নির্বাচন কমিশনের আজকে একটি রিপোর্ট করেছে রাশেদ, আপনার দেখার সুযোগ হয়েছে কিনা, সেখানে তারা বলছে যে শুধু আওয়ামী লীগের দোসর হওয়াই নয়, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পেছনে আছে ভোটের রাজনীতি, ভোটের হিসাব। মানে জামায়াত এবং তরুণদের দল এনসিপি সহ 6টি দলের সঙ্গে বৈঠক করে অভিন্ন অবস্থানে এসেছে এবং সেখানে সংখ্যানুপাতিক বন্টন না হলে নির্বাচনে না যাওয়ার কথা বলছে জামায়াত। এই অবস্থায় জামায়াত অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য জাতীয় পার্টির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই ফ্যাক্টরগুলো জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে দাবি, সেই দাবির সঙ্গে যুক্ত কিনা, তারা রিপোর্টে এই প্রশ্ন তুলেছে। না, অনেকে অনেক ধরনের মন্তব্য করবে। এখানে জামাতের দাবির সাথে আমাদের দাবির কোনো মিল নাই। জামাত তার মতন করে কথা বলে, আমরা আমাদের মতো কথা বলি। আমরা 2018 সাল থেকে সংগ্রাম করে আসছি, আওয়ামী লীগের হাতে মার খেয়েছি। আমরা নিজ চোখে দেখেছি যে কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ এবং তার দশর জাতীয় পার্টি। যে পার্টি বাংলাদেশের কোনো দলই না, যে পার্টি ভারতের অনুমতি ছাড়া ভারতের সাথে কি আলোচনা হয়েছে সেটা বলতে পারে না, সেই পার্টি বাংলাদেশে কিভাবে রাজনীতি করে। দেখেন, রাশেদ খান মেনন এবং ইনু তারা কিন্তু আওয়ামী লীগের দশর ছিল এবং তারা জিএম কাদেরের থেকে ছোট দশর। এখন তারা যদি জেলে থাকে, তারা যদি আপনার শাস্তির মুখোমুখি হয়, জিএম কাদের কেন শাস্তির মুখোমুখি হচ্ছে না? এখন আমার কথা হলো, এই প্রসঙ্গ আপনারা বারবার সামনে এনেছেন। জিয়াউল কবির সুমন, আপনি কোনো রাশেদ খানকে কোনো প্রশ্ন, মন্তব্য কিছু যদি করতে চান, আপনি যুক্ত হতে পারেন। না, এটা দল হিসেবে তারা তাদের দাবি, তাদের এটা তারা চাইতেই পারেন, যেহেতু বিগত সরকারের সাথে তাদের সহযোগী ছিল জাতীয় পার্টি। সেই হিসেবে আপনি অন্যায় যে করে আর অন্যায় যে সহে, আমরা যদি দুটোকেই অপরাধী বলি, তাহলে একটা যদি কার্যক্রম নিষিদ্ধ হয়, তাহলে আরেকটারও অন্তত কাছাকাছি বা সেরকম দাবি তারা করতেই পারেন রাজনৈতিক দল হিসেবে। এতে আমি দোষের কিছু দেখি না। ধন্যবাদ। জি, রাশেদ খানের কাছে আপনার কোনো প্রশ্ন নেই? আমার প্রশ্নটা একটা করতে পারি, সেটি হচ্ছে ওনারা সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে তারা জাতীয় পার্টিকে ঘিরে গণ অধিকার পরিষদের যে সংঘর্ষটা হলো, এই সংঘর্ষের প্রেক্ষিতেই তো বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলো প্রধান উপদেশের সাথে বসেছেন। তো এতদিন এই দিকটায় তারা নজর দেননি কেন? এটা একটা ওনারা চাইলে বলতে পারেন যে এতদিন, এই 1 বছর কেন ওনারা আরো আগে ব্যবস্থা নেননি? দেখেন, আপনি যদি গুগল করেন তাহলে অসংখ্য সংবাদ আপনি পেয়ে যাবেন যে আমরা আসলে কতবার জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা প্রোগ্রাম করেছি, 14 দলের বিরুদ্ধে আমরা প্রোগ্রাম করেছি। আমরা শুধু প্রোগ্রামই না, আমরা আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছি। এমনকি আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছি। আমি নিজে মাসখানেক আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং এই বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল 14 দল এবং জাতীয় পার্টি, অর্থাৎ এইটা আমাদের ধারাবাহিক কর্মসূচি। হয়তো এইবার নুরুল হক নূর সহ আমাদের উপর হামলা হয়েছে, এইবার হয়তো আন্দোলনের গতিটা বেশি, যে কারণে মনে হচ্ছে যে আমরা এই প্রথম আন্দোলন করলাম। কিন্তু এই প্রথম না, আমরা এর আগে অনেকগুলো আন্দোলন করেছি। আপনি সাংবাদিক হিসেবে আপনার জানার কথা। আর তারপরে যদি আপনার কাছে তথ্য না থাকে, আপনি কাইন্ডলি একটু চেক করে নেবেন। আরেকটি বিষয় অ্যাড করি, দেখেন, নুরুল হক নূরের উপর যেভাবে হামলা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশে আর কোনো নেতার উপরে এইভাবে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং
পুলিশের কতিপয় সদস্য কখনোই কোনো জাতীয় নেতার উপরে এইভাবে হামলা করেনি। আওয়ামী লীগের আমলে আমরা মার খেয়েছি, কিন্তু এতটা নির্দয়ভাবে। রাশেদ খান, আজকে যে সভা হলো প্রধান উপদেষ্টার সঙ্গে, সেখানে আপনারা এই দাবি প্রধান উপদেষ্টাকে করেছেন বলে গণমাধ্যমে এসেছে, আপনারা আসলে কি ফিডব্যাক পেয়েছেন? দেখেন, আমরা প্রধান উপদেষ্টাকে যেটি বলেছি যে আমাদের কাছে তথ্য আছে যে আগামী নির্বাচনে এদেশের গোয়েন্দা সংস্থার একটি অংশ এবং ভারতের গোয়েন্দা সংস্থার একটি অংশ আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত করছে, এবং প্রধান উপদেষ্টা এই কথা শুনে তিনি বলেছেন তাই নাকি, তিনি এক ধরনের বিস্ময় প্রকাশ করেছেন। দেখেন, আমরা অনেকের সাথে আলাপ আলোচনা করি এবং অনেক কিছু দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে জাতীয় পার্টিকে কেন্দ্র করে নানান ধরনের আপনার এক ধরনের খেলা চলছে। একদিকে আমাদের কার্যালয়ের সামনে নুরুল হক নূরের উপরে হামলা হয়, দুটি বাহিনীর সদস্যরা তারা ব্যাপকভাবে চারিপাশ থেকে ঘিরে ধরে হামলা করে, অন্যদিকে একই সময়ে জিএম কাদেরকে ওই দুই বাহিনীর সদস্যরা প্রোটেকশন দিয়ে তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়। রাশেদ খান মেনন, ইনুরা গ্রেপ্তার হয়, অথচ সব থেকে বড় দোসর এবং এক বলা যায় যে গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড জিএম কাদের আটক হয় না। এক্ষেত্রে আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ সংশয় থেকে যায়। জি, আজাদ মজুমদার, মানে সরকারের কি জাতীয় পার্টির বিষয়ে আসলে কি ধরনের কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা, কোনো মানে কি করতে চায় সরকার? সরকার তো এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কারণ তারা পরিষ্কারভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করেছে। তাদের নানা কার্যক্রমের মধ্যে দিয়ে দেশে আরেকটা নতুনভাবে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে, এখনও হয়তো কিছু কিছু ক্ষেত্রে করে যাচ্ছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও যদি এরকম ভূমিকায় তারা অবতীর্ণ হয়, তাহলে নিশ্চয়ই সরকার সেটাকে আইনশৃঙ্খলার দৃষ্টিকোণ থেকেই আমরা মনে করি যে দেখবে। আর যদি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয়, তাহলে তো এগুলো রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই করতে হবে। বিকজ আপনি জানেন যে সরকার এখন কাজ করছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে, এবং প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চাওয়া হচ্ছে। সব রাজনৈতিক দল যদি একটা বিষয়ে একটা ঐক্যমত্যে আসে এবং তাদের সিদ্ধান্ত সরকারকে জানায়, তাহলে সরকার হয়তো সেভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে আমরা সব রাজনৈতিক দলকে একই রকমভাবে কথা বলতে দেখিনি। জি, রাশেদ খান, জিয়াউল হক সুমন, কোনো মন্তব্য প্রশ্ন থাকলে রাশেদ খান একটু বলবেন, জিয়াউল হক সুমনও যুক্ত করতে পারেন। আমি একটু অ্যাড করি। দেখেন, সরকারের অবস্থান আমাদের কাছে ক্লিয়ার। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সরকার তখনই নিষিদ্ধ করেছে যখন আসলে জনগণ রাজপথে নেমেছে। এবং আজাদ মজুমদার ভাই যেটি বললেন, আমাদের কার্যালয়ে গতকাল আমরা একটি বৈঠক করেছি, সেখানে গণ অধিকার পরিষদ সহ বিএনপি, এনসিপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ আমরা 23টি দল বৈঠক করেছি। সেখানে প্রত্যেকটা দল কিন্তু জাতীয় পার্টি এবং 14 দলের বিচার দাবি করেছে। এখন বিচার এবং নিষিদ্ধের মধ্যে আমার কাছে কোনো পার্থক্য মনে হয় না। হয়তো নানান কারণে, কৌশলগত কারণে আসলে এক একজন এক এক ধরনের ভাষা প্রয়োগ করছে। তবে আমি এতটুকু মনে করি, আজকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে ধরনের বক্তব্য দিয়েছেন, এতে করে স্পষ্ট যে বিএনপির পক্ষে আসলে জাতীয় পার্টিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এই ধরনের কোনো সুযোগ নাই। এবং রুহুল কবির রিজভী নিজেই প্রশ্ন তুলেছেন জিএম কাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি আরো প্রশ্ন তুলেছেন ভারতের একটি অনুগত দাস, সেবা দাস, এবং যে ব্যক্তি আসলে ভারতের অনুমতি ছাড়া, যিনি আসলে ভারতের সাথে কি আলোচনা হয়েছে বলতে পারেন না, সেই দল বাংলাদেশের রাজনৈতিক দল হতে পারে না। এই দল ভারতের দল। সুতরাং আমরা হাসিনাকে যেমনিভাবে দিল্লি পাঠিয়েছি, এই জাপাকে একইভাবে আমাদের দিল্লি পাঠাতে হবে। আপা থাকবে দিল্লি আর জাপা থাকবে বাংলাদেশে, সেটা তো এদেশের জনগণ মানতে পারে না। আমাদের স্পষ্ট অবস্থান আমরা সরকারকে জানিয়েছি। সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে, তাহলে অবশ্যই আমরা সরকারকে সাধুবাদ জানাবো। দেখেন, যখন একটি মানুষকে গলা টিপে হত্যা করা হলো, একজন গলা টিপে হত্যা করলো, আর একজন ঠ্যাং ধরলো, আর একজন মাথা ধরলো, এখন আপনি কি করবেন? যে ঠ্যাং ধরেছে তাকে আপনি কি শাস্তি দিবেন না? সুতরাং এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে জাতীয় পার্টি। সুতরাং জাতীয় পার্টি মানে এখানে ভোটের কোনো হিসাব নেই।
জি, এখানে ভোটের কোনো হিসাব নেই না, সামনে ভোটের বিপ্লবীদের কাছে ভোটের কিসের হিসাব? আমার কাছে তো নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয় না। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো এদেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করা। আওয়ামী লীগকে আমরা বিতাড়িত করেছি, ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং 14 দলকে বিতাড়িত করব। মনে করেন যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করলো না, সেক্ষেত্রে জনগণ কি তাদেরকে মাফ করে দিবে? আপনার যদি আওয়ামী লীগের কোনো সাহস থাকে, জাতীয় পার্টির সাহস থাকে, তারা এলাকায় গিয়ে নির্বাচনের প্রার্থী হয়ে গণসংযোগ করুক। জনগণ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের কোনো প্রার্থীর পিঠের চামড়া কিন্তু রাখবে না। সুতরাং যদি মনে করে যে আমরা মানে আপা জাপার কাঁধে ভর করে ফিরে আসবে, বা জাপা আপাকে প্রোটেকশন দিবে, আওয়ামী লীগের ভোটের চিন্তা করবে, আগামীতে বিরোধী দল চিন্তা করবে ভারতীয়রা এবং এদেশের গোয়েন্দা সংস্থার একটি অংশের সহযোগিতায়, ওই ধরনের চিন্তা ভাবনা জিএম কাদেরের বাদ অনেক দেওয়া উচিত। ধন্যবাদ রাশিদ খান। রাশিদ খান, আপনাকে যুক্ত হবার জন্য। সবগুলো টেলিভিশনই বলা যায় যে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, সেই বৈঠককেই প্রধান খবরগুলো হিসেবে রেখেছে। আমাদের সঙ্গে জিয়াউল কবির সুমন আছেন, বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ, আছেন আজাদ মজুমদার, উপপ্রেস সচিব প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে যে বৈঠক ছিল, সেই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন যারা নির্বাচন পর্যন্ত পৌঁছে দিতে চায় না তারা যত রকমভাবে পারবে বাধা দেবে। নির্বাচনকে বাধা দেওয়ার ইঙ্গিত করেছেন প্রধান উপদেষ্টা। কাদেরকে আসলে তিনি ইঙ্গিত করেছেন, কারা এই বাধা দেওয়ার চেষ্টা করছে? ধন্যবাদ আপনাকে। এই যে জাতীয় নির্বাচন, আমাদের প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগেই তো এক ধরনের থ্রেট অ্যাসেস করা হয়, থ্রেট অ্যাসেসমেন্ট থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। প্রথমত নির্বাচনে যারা সংশ্লিষ্ট পক্ষ, তাদের নিজেদের মধ্যে এক ধরনের বিরোধের কারণে নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটার একটা আশঙ্কা থাকে। এটা অতীতে অনেকবারই হয়েছে। আর এইবার এটার সাথে যোগ হয়েছে একটা পক্ষ যারা চায় না যে আসলে নির্বাচনটা হোক। নির্বাচনটা যদি হয়, তাদের যে রাজনৈতিক যে তারা যে দুরভিসন্ধিমূলক কার্যকলাপ, সেগুলো করার পথ অনেকটাই রুদ্ধ হয়ে আসবে। তো এটা কারা, আপনারা নিজেরাও জানেন যে কারা চায় না বাংলাদেশটাকে স্থিতিশীল অবস্থায়, বাংলাদেশ একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছাক, বাংলাদেশে একটা সত্যিকারের গণতান্ত্রিক যাত্রা শুরু হোক। এরকম এটার পথে অতীতে কারা বাধা ছিল, তাদেরকে দেশের মানুষ চেনে। আমাদের কাছে মনে হয় যে হয়তো তারাই এখনো ঠিক সেভাবে চায় না যে বাংলাদেশে আসলে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হোক। জিয়াউল কবির সুমন, আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে? না, প্রধান উপদেষ্টা যথার্থই বলেছেন। আসলে আমরা গত সোমবারই আমরা লক্ষ্য করেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন যে এই পর্যন্ত এই সরকারকে 1604 বার বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম, বিভিন্ন ধরনের আন্দোলনের সম্মুখীন হতে হয়েছে। তো আসলে প্রতিদিনই আপনি যদি লক্ষ্য করেন যে ঢাকার কোনো না কোনো রাজপথ, বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন সংগ্রাম, কেউ না কেউ বসে থাকে। আসলে সেগুলো কতটুকু যৌক্তিক এবং এগুলোর পেছনে কোনো ইন্ধন আছে কিনা সেগুলো খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। আর সরকার প্রধান যেহেতু আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ইলেকশন কমিশন তারা প্রায় 24টি কর্মপরিকল্পনা তারা গ্রহণ করেছেন। এবং ইলেকশন কমিশন যে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট যে মহাপরিচালক, তিনিও বলেছেন যে নির্বাচনকে ঘিরে প্রায় 10 লাখ প্রিজাইডিং, পোলিং এবং সহকারী পোলিং সহ বিভিন্ন পর্যায়ে তারা লোকজনকে প্রশিক্ষিত করবেন, এবং 3600 কর্মকর্তা এর মধ্যে তারা প্রশিক্ষণ নেবেন। তো সরকারের দিক থেকে আমি মনে করি না যে ইলেকশন না হওয়ার ব্যাপারে তাদের কোনো অনাগ্রহ আছে। বরং যেটা লক্ষ্য করি যে বিভিন্ন সময় বিভিন্ন এই আন্দোলন সংগ্রাম এসবের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক একটা অচল অবস্থা বা একটি টানাপোড়েন তৈরি হয়, তখন এই জিনিসগুলো যে স্মুথ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ব্যাহত হয়। তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যথার্থই বলেছেন যে বাধাগ্রস্ত করার যে চেষ্টাই করুক না কেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং আমরাও সাধারণ নাগরিক হিসেবে আমরাও আশা করি যে নির্বাচনে আসলে সমাধান, নির্বাচন হলে অন্তত এই জিনিসগুলো পরিমাণ কমে যাবে, রাজনৈতিক যে টানাপোড়েন এই বিষয়গুলো। ধন্যবাদ। যে আবুল কালাম আজাদ মজুমদার, মানে নির্বাচন যতটা কাছে আসবে আমরা জানি যে রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধা বা লাভ নেবার চেষ্টা করবে, নানানভাবে নানান কৌশল নেবে। সেই সমস্ত কৌশলও কি নির্বাচনকে আসলে চ্যালেঞ্জে ফেলবে কিনা? একটু আগে রাশেদ খান যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, তিনি বললেন যে আগে নির্বাচন নয়, আগে সংস্কার। তিনি মন্তব্য করে আসলেন আমাদের কাছে মুখ্য নয় নির্বাচনটা। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের তো নিজস্ব রাজনৈতিক দর্শন থাকতেই পারে।
রাশেদ খান উনি একটা দলের সাধারণ সম্পাদক, ওনার দলের কি রাজনৈতিক দর্শন হবেন সেটা উনি ঠিক করবেন। এটা নির্বাচনে দলগুলো তার নিজস্ব কৌশল ঠিক করবে, তার নিজস্ব ইশতেহার মানুষের কাছে নিয়ে যাবে, এগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়া, এগুলোর জন্য নির্বাচন বাধাগ্রস্ত হবে না। আমরা আশা করি যে কিছু মৌলিক বিষয় আছে যেগুলোতে একটা জাতীয় ঐক্য থাকবে। এই মৌলিক বিষয়ে যদি জাতীয় ঐক্যটা থাকে, তারপর যার যার রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক চিন্তাভাবনা বা রাজনৈতিক যে ধ্যান ধারণা সেটা নিয়ে তারা জনগণের কাছে যাবে। এবং নির্বাচনটা তো সেই জন্যই আসলে জনগণ যার আইডিয়াটা পছন্দ করবে, যার প্রার্থীকে যোগ্য মনে করবে, তারা তাদের মধ্যে থেকে সংসদ সদস্য বেছে নেবেন। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, বরঞ্চ এই প্রক্রিয়াটা আসলে বন্ধ হয়ে গিয়েছে দেখেই আসলে বাংলাদেশে আগে অনেক সমস্যা হয়েছে। আপনি মাননীয় প্রধান উপদেষ্টার যদি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণটা কথা এই মুহূর্তে স্মরণ করেন, ওখানে কিন্তু উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশে অনেকগুলো বড় সমস্যার একটা বড় কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ জাতীয় নির্বাচন। যেই সব জাতীয় নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার রাষ্ট্র পরিচালনায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। সেই জন্যই একটা সুন্দর নির্বাচন দরকার, এবং এই নির্বাচন যাতে ত্রুটিমুক্ত থাকে সেটার জন্য সরকার তো অবশ্যই সরকারের উদ্যোগগুলো নিয়ে কাজ করবে, পাশাপাশি রাজনৈতিক দলগুলো, গণমাধ্যম, ভোটার প্রত্যেকের কিছু কিছু নিজস্ব দায়িত্ব আছে, যার যার অবস্থান থেকে প্রত্যেকে তার এই দায়িত্বগুলো পালন করলে এটা একটা জাতীয় দায়িত্ব। কিন্তু কারণ এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার উপর নির্ভর করছে আমাদের দেশে পরবর্তীতে আসলে রাজনৈতিক স্থিতিশীলতাটা কতটুকু থাকবে। তো প্রত্যেকে তার অবস্থান থেকে যদি এই কাজটুকু করে, এবং এই রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দর্শন থাকা সত্ত্বেও আমার মনে হয় নির্বাচনটা একটা সুন্দর একটা নির্বাচন আমরা সবাই প্রত্যাশা করতে পারি। জি, জিয়াউল কবির সুমন, জামায়াত বলছে, জামায়াত এবং ছাত্র তরুণদের দল এনসিপি তারা সরাসরি বলছে যে তারা একটা অভিন্ন অবস্থানে এসেছেন, তারা পিআরের দাবিতে এখনো আছেন, তারা দাবি করছেন, বলছেন বিএনপি পিআর মানবে না, জামায়াত এনসিপি তারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না, এরকম কথা অনেকবার একাধিকবার তাদের নেতারা বলেছেন। তো এই অবস্থায় মানে নির্বাচন নিয়ে মানুষ আসলে মানে কি ভাববে, শঙ্কা তৈরি হয় কিনা জিয়াউল কবির সুমন? আসলে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত আমার যেটা মনে হয় যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বিভিন্ন ধরনের টানাপোড়েন এগুলো চলবে। তবে বিশেষ করে ইসি থেকে রোডম্যাপ দেওয়ার পরে তখন তারা বলেছে, কিন্তু তারা অতটা উচ্চকিত কণ্ঠে শোনা যায়নি, কিছুটা ম্রিয়মাণ ছিল। তবে তারা তাদের যেই তারা নির্বাচন রোডম্যাপকে তারা স্বাগত জানিয়েছেন যতটুকু দেখেছিলাম, এবং তবে তারা সেই পিআরের কথাটা তারা কিছুটা বলেছেন। তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টা আসলে অবশ্যই নতুন। তো সেক্ষেত্রে সরকার সরকার চাচ্ছে যে কোনো মূল্যে হোক নির্বাচনটা আগে হোক। বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে চায়, এবং আমরা যেটা দেখেছি যে 2014 সালে সেই নির্বাচনে সেখানে আপনার 154 সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তারপরে 2018 সালে সেখানে রাতের ভোট 50%, যেটা আব্দুল্লাহ আল মামুন সাহেবের জবানবন্দিতে আমরা দেখেছি যে 50% সিল ভোট আগেই তারা কাস্ট করে রাখার কথা বলেছিলেন আগের আইজিপি। এবং 2018 সালে আমির নামের নির্বাচনও আমরা দেখেছি। আর আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন যে বাংলাদেশে এখন যেই ভোটার যার বয়স এখন 33-34 এরকম অনেক ভোটার কিন্তু এখন পর্যন্ত ঠিক মতো ভোটই দিতে পারেননি। তো নির্বাচনের পরিবেশ তৈরি করাটা, এটাই হচ্ছে প্রধান লক্ষ্য। আর পিআর বলেন, এই লক্ষ্যটা কি শুধু আসলে সরকারের বা নির্বাচন কমিশনের? এখানে তো রাজনৈতিক দলগুলো খুব বড় স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলো তো মানুষের মধ্যে এই মানে কনফিডেন্সটা দেওয়া উচিত রাজনৈতিক দলগুলোর। কি মনে করেন? সেটা আমার যেটা মনে হয় যে আরো সামনে কিছুদিন যখন আরো যাবে, এগুলো আস্তে আস্তে হয়তো সলভ হয়ে যাবে। তারা একটা পর্যায়ে চলে আসবেন, ঐক্যমত্য কমিশনের যে বৈঠক এগুলোর মধ্যে দিয়ে আমার ধারণা যে একটা সিদ্ধান্তে আসতে হবে সবাইকে। আবুল কালাম আজাদ মজুমদার, মানে রাজনৈতিক দলগুলো মানে মিটিংয়ে কি ধরনের কথা বলে? মানে বাইরে তারা যতটা জোরালোভাবে শক্তভাবে বলে যে এটা না হলে নির্বাচনে যাব না, এখন যদি সব দল নির্বাচনে অংশ না নেয়, সেই নির্বাচনটা তো আসলে খুব মানে যতখানি আশা নিয়ে গ্রহণযোগ্যতা নিয়ে আমরা করতে চাইছি, সেটা তো
হবে বলে মনে করেন কিনা, নাকি ভিতরে অন্য কথা বলেন, বাইরে এসে পলিটিক্যাল স্টেটমেন্ট দেন, আসলে কি? দেখেন, রাজনীতিটা তো এক ধরনের কৌশল, এবং এখানে বার্গেনিংয়েরও একটা চেষ্টা থাকে সব রাজনৈতিক দলগুলোর সাথে। কোনো কোনো সময় সরকারের সাথে বার্গেন করে, কিন্তু এখানে আমি যেটুকু বুঝছি তাতে সরকারের সাথে আসলে এই মুহূর্তে এই নির্বাচন নিয়ে বার্গেন করার তেমন কোনো সুযোগ নেই। কারণ প্রথম দিকে সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের রোডম্যাপ নিয়ে একটা দাবি ছিল, দ্রুত নির্বাচনের সময়সীমা ঘোষণা করার একটা দাবি ছিল, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলেছে। সরকার তো তার এই দায়িত্বটা পালন করেছে এবং নির্বাচনের একটা সময়সীমা জানিয়ে দিয়েছেন, এবং এই সময়সীমা নিয়ে আসলে এই মুহূর্তে খুব বেশি রাজনৈতিক দল বা সত্যিকার অর্থে যে কেউই আসলে সেভাবে দ্বিমত পোষণ করেনি। তো তাহলে রাজনৈতিক কৌশলটা কার সাথে? রাজনৈতিক দলগুলো পরস্পরকে তার নিজের রাজনৈতিক কৌশল দিয়ে চেষ্টা করবে তার কাছ থেকে কিছু সুবিধা আদায় করে নিতে, বা রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে এক ধরনের বার্গেনিংয়ে আসবে। এটা কিন্তু স্বাভাবিক একটা রাজনৈতিক প্রক্রিয়া। এটাকে আমরা নেতিবাচকভাবে না দেখে আমরা বরঞ্চ আমরা লক্ষ্য করি আমরা কে আসলে রাজনৈতিক এই কৌশলের খেলায় জয়ী হয়। যার কৌশল জয়ী হবে তিনি হয়তো নির্বাচনে, যদি কৌশলে কেউ পরাজিত হয়ে বলে যে আমি নির্বাচনে যাব না, আমার বিশ্বাস বিষয়টা এই পর্যায়ে যাবে না। এটার বড় একটা কারণ হচ্ছে যে এই নির্বাচনটা আমাদের সাধারণ মানুষের চাওয়া। কারণ অনেক দিন মানুষ ভোট দিতে পারে নাই, এবং এই ভোটটা আমাদের জন্য প্রয়োজন। আমাদের একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থায় প্রত্যর্পণের জন্য এই নির্বাচনটা প্রয়োজন। এটা রাজনৈতিক দলগুলোও বোঝে, এবং আমাদের এই নির্বাচনটা রাজনৈতিক দলগুলোর জন্যও প্রয়োজন। কারণ তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ায় আপনার সম্পৃক্ত থাকতে হলে এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকাটা তাদের প্রত্যেকের জন্যই জরুরি। আবার আমার মনে হয় যে এখন যতই রাজনৈতিকভাবে তাদের মধ্যে মতবিভেদ থাকুক, আমরা বিশ্বাস করি যে খুব শীঘ্রই হয়তো তারা একটা অবস্থানে এসে পৌঁছাবেন এবং এক ধরনের জাতীয় ঐক্যমত্য তাদের মধ্যে তৈরি হবে। জি, মানে আপনি বিরতির মধ্যে বলছিলেন যে প্রায় 4.5 কোটি নতুন ভোটার যারা এখন পর্যন্ত ভোট দিতে পারেননি, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো তাদের সেই আকাঙ্ক্ষা মাথায় রাখবে। আমি একটা জিনিস বলি, আজকে মাননীয় প্রধান উপদেষ্টা একটা শব্দ বলেছেন যে এই নির্বাচনটা হবে একটা অনন্য নির্বাচন, যেটাকে আমরা যদি ইংরেজিতে বলি এটা একটা ইউনিক নির্বাচন হবে। এটা অনেক অর্থে ইউনিক। প্রথমত আমাদের 4.5 কোটি ভোটার আপনার তারা আসলে ভোট আগে একবারও দেয় নাই, ঠিক? এবং এই 4.5 কোটি ভোটার কিন্তু আমাদের শিক্ষিত তরুণ সমাজ। তাদেরকে খুব সহজে প্রভাবিত করা যায় না। তারা সচেতন, এবং তারা যে সচেতন রাজনৈতিকভাবে এবং দেশ নিয়ে ভাবে, একটা ভুল বোঝাবুঝি ছিল যে আমাদের তরুণ সমাজ বোধহয় রাজনীতি নিয়ে ভাবে না। আমাদের জুলাই গণ অভ্যুত্থান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের দেশের যে তরুণ সমাজ তারা প্রত্যেকে দেশ নিয়ে ভাবে, দেশের ভবিষ্যৎ নিয়েও তারা ভাবে। সো তাদের একটা পরিষ্কার রাজনৈতিক চিন্তাভাবনা আছে, কিন্তু আমরা কেউ জানি না সেই চিন্তাভাবনাটা কী। সেটা হবে। আরেকটা জিনিস আপনি দেখেন, আমি সাংবাদিক হিসেবেও আমার একটা ব্যক্তিগত অভিমত যদি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের দেশে আসার পরে আমরা নানা তথ্য অপতথ্য দেখেছি। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম মোটা দাগে আমাদের দেশের 2008-09-এর দিকে বিশেষ করে ফেসবুকটা চালু হয়েছে, এবং ফেসবুকটা বা এই সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মধ্যে প্রভাব বিস্তার করার পরে আমরা কিন্তু আসলে সত্যিকার অর্থে কোনো জাতীয় নির্বাচন দেখি নাই। সো এই যে যোগাযোগের এই ধরনটা আসলে মানুষের মধ্যে কী ধরনের ইম্প্যাক্ট তৈরি করবে এটাও আমরা কিন্তু কেউ জানি না। নির্বাচনী প্রচারণায় এটার ভূমিকাটা কী হবে, কারণ এখানে অনেক অপতথ্য থাকবে। মানুষ এই অপতথ্যগুলো কিভাবে গ্রহণ করবে, বা রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে যে অপপ্রচার সেটার আসলে কোন কৌশলে জবাব দেবে, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করবে আসলে জনগণের কাছ থেকে তারা কতটা সমর্থন আদায় করবে ইত্যাদির উপর নির্ভর করে আমরা বলতে পারি যে এই নির্বাচনটা খুব ইউনিক একটা নির্বাচন হবে। সেটা সবার জন্যই, রাজনৈতিক দলগুলোর জন্যও নিশ্চয়ই। অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আপনাকে স্বাগত জানাচ্ছি জার্নালে। শুরুতে একটু জানি যে এই যে রায়, এটি যুগান্তকারী রায় বলা হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল এটা আসলে মানুষের, বিচার বিভাগটা পৃথক হবে, আমরা শুনেছি নানান জায়গা থেকে, কিন্তু কখনোই এটা আসলে পরিপূর্ণভাবে হয়নি। এই যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই জায়গায় এটি আজকে একটা রায় এসেছে হাইকোর্ট থেকে। এটার যদি একটু বলেন, এটা কতদিনের মধ্যে কার্যকর হতে পারে, বা এটা হলে আসলে কি সুবিধা পাবো আমরা? একটু আনমিউট করে নেবেন। জি, এরশাদুল বারী খন্দকার, একটু আনমিউট করে নেবেন ডিভাইসটি।
হয়েছে বোধহয়। থ্যাংক ইউ। জি, 116 অনুচ্ছেদ দিয়ে যে রায়টি হয়েছে এটি কিন্তু মানুষের দীর্ঘদিনের একটি প্রত্যাশিত রায়, যে সুপ্রিম কোর্টের হাতে নিয়ন্ত্রণ ব্যবস্থা বা সংবিধানে ছিল নিম্ন আদালত কিংবা আদালতের যে বিষয়টা জুরিসডিকশন বা নিয়ন্ত্রণ, সেটার পুরোপুরি ক্ষমতাটা বা জুরিসডিকশনাল যে পাওয়ারটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টেরই অ্যাপ্লাই করার কথা। সেটা অনেকদিন ছিল না, আপনারা জানেন। সেটা হাইকোর্ট ডিভিশন সেটা ফিরিয়ে দিয়েছে, মানে আগের অবস্থা দিয়েছে আর কি, যে অবস্থা থাকার কথা। এইটা আসলে এক্সিকিউটিভ পাওয়ার গুলো সবসময় নিজেদের আয়ত্তে রাখবার জন্য এটা চেষ্টা করে আসছে। আপনারা জানেন যে সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়েও অনেকদিন ধরে বিষয়টা ইয়াতে ছিল, আর এখন সেপারেশন হওয়ার পরেও আসলে ইন্ডিপেন্ডেন্ট করার ব্যাপারে তৎপরতাটা ছিল না। এখন যেহেতু হাইকোর্ট ডিভিশন একটা সময় বেঁধে দিয়েছে 3 মাসের মধ্যে এটা করার জন্য, তো আমরা খুবই আশাবাদী যে 3 মাসের মধ্যেই এটার একটা চূড়ান্ত রূপ আমরা পেতে যাচ্ছি। না, এরপরে আইনি ধাপটা কি, মানে এরপরে কি উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজনীয়তা আছে নাকি? এরপরে রাষ্ট্র হয়তো তাদের ফোরাম এক্সজস্ট করার জন্য এটা অ্যাপিলেট ডিভিশনে যাবে, কিন্তু সেটা আসলে রুটিন কাজ হিসেবে আমরা ধরতে পারি। কারণ যেহেতু হাইকোর্ট ডিভিশন থেকে এই ধরনের আদালতের বিষয়ে একটা আদেশ এসছে, একটা রায় এসছে, সেটা রাষ্ট্র হয়তো পাওয়ার এক্সজস্ট করার জন্য, অর্থাৎ ফোরাম এক্সজস্ট করার জন্য এটা সর্বশেষ পর্যায় পর্যন্ত নিয়ে যাবে, যাতে করে পরবর্তীতে এটা নিয়ে আবার বিতর্ক তৈরি করার বা এটাকে নিয়ে নতুন রাজনীতি করার সুযোগ কেউ না পায়। কিন্তু আসলে রেজাল্ট আমার যেটা মনে হয় একই রকমের বা একই ধরনের রেজাল্ট আসবে অ্যাপিলেট ডিভিশনে গেলে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি। জিয়াউল কবির সুমন, আপনি? আমি একটা প্রশ্ন করতে চাই। জি প্লিজ প্লিজ। আমরা জানি যে আমাদের এখন বলা হচ্ছিল যে 72-এর সংবিধানে এটা ছিল, সুপ্রিম কোর্টের হাতে এই ক্ষমতাটা ছিল। এই ক্ষমতাটা সুপ্রিম কোর্টের হাত থেকে আসলে কিভাবে রাষ্ট্রের কাছে চলে গেল, এটা যদি আপনি একটু আমাদের জনগণকে ব্যাখ্যা করতেন। প্রথম কারা এই ক্ষমতাটা আসলে কেড়ে নিয়েছিল? এটা মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশনে অনেক চেঞ্জেস আসে, যেটা আপনারা জানেন যে এই মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশনের 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা আসলে পরিবর্তন করা হয়। পরবর্তীতে এইটা এরপরে আবার যে চেঞ্জটা আসলো 15তম সংশোধনী, সেটার মাধ্যমে এটা একটা রূপান্তর ঘটে। কিন্তু আসলে প্রকৃত রূপান্তরটা সুপ্রিম কোর্টের হাতে যে ক্ষমতাটা ফিরিয়ে দেওয়ার ব্যাপার, সেটা জানেন যে অ্যাক্টিং চিফ জাস্টিস একজন ছিলেন, ওনার মাধ্যমে অনেক কিছু ঘটে গেছে, যেটা আসলে আইনি জায়গা থেকে আমাদের কিছু রেস্ট্রিকশনস আছে, সব বিষয়ে আমরা কমেন্টস করতে পারবো না। তারপরে আমরা বলবো যে জায়গাটাতে ছিল সুপ্রিম কোর্টের যে কোঅর্ডিনেশন বা নিয়ন্ত্রণ, কন্ট্রোল, সেটা আমাদের আদি সংবিধানে যেভাবে ছিল সেইভাবে পরবর্তীতে অ্যামেন্ডমেন্টগুলোতে আমাদের প্রতিফলন ছিল না, এটাকে সরিয়ে ফেলা হয়। এক্সিকিউটিভ সবসময় চায় যে তাদের একটা কন্ট্রোল সেখানে থাকুক, সেখানে আইন মন্ত্রণালয় কাজ করুক। আসলে সেপারেশন অফ জুডিশিয়ারি হয়েছিল, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আমরা আসলে কার্যত পাইনি এই আইন মন্ত্রণালয়ের কারণে। এবং আইন মন্ত্রণালয়কে এখানে মাঝখানে যে একটা ইন্টারমিডিয়েটরি একটা ফোর্স হিসেবে নিয়ে আসা হয়, এটা এক্সিকিউটিভ তার পাওয়ারটাকে একটা এক্সটেন্ডেড ভার্সন দিয়ে জুডিশিয়ারির উপরে রাখতে। এটা জি, আপনার কাছে জিয়াউল কবির সুমন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য যুক্ত করতে চান। না, আসলে আমরা যেটা দেখেছি যে বিগত সরকারের সময়ে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছিল বিভিন্নভাবে। ইভেন আমরা দেখেছি যে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকেও এই রিলেটেড একটি কাজের জন্য তাকে অলমোস্ট তাকে অপমান্য পদস্থ করে দেশ ছাড়া করা হয়। তো আমাদের প্রত্যাশা থাকবে যে বিচার বিভাগ তার স্বাধীনভাবে তারা কাজ করবেন এবং এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না। মানুষ যেন ন্যায় বিচারটা পায়, এটি এনশিওর করতে পারলেই এটি হবে এই যে যুগান্তকারী সিদ্ধান্ত, এটা সফলতা বা সার্থকতা। জি, আবুল কালাম আজাদ মজুমদার, আপনি এখন সরকারি দায়িত্বে আছেন, কিন্তু আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। যদি আপনার সেই সাংবাদিক সত্তাকে আমি জিজ্ঞেস করি, আসলে এই মানে যা কিছুই হয়েছে, সংবিধানে তো আসলে খুব ক্ষমতা দেয়া ছিল সাধারণ মানুষের, জনগণ এই রাষ্ট্রের মালিক, এরকম একটা বাক্য আছে।
যত সময় গেছে তত ধীরে ধীরে এই সংবিধান থেকে জনগণের ওই ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়েছে। এটা একটা অনেক বড় উদাহরণ। ইম্প্যাক্টটা কি দেখেন আপনি? আমরা তো মনে করি যে এটা একটা হিউজ একটা ইম্প্যাক্ট হবে। এটা ইম্প্যাক্ট হবে এই কারণে যে আপনি জানেন যে আমাদের বিগত বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় একটা অভিযোগ ছিল যে এক্সিকিউটিভ থেকে বিশেষ করে নিম্ন আদালতকে প্রভাবিত করার একটা বিষয় ছিল। উচ্চ আদালত সেখানে উচ্চ আদালতের ভূমিকাটা যতটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল ততটা গুরুত্বপূর্ণ হতে পারেনি। এখন যেহেতু পুরো বিষয়টা উচ্চ আদালতের কাছে চলে যাবে, আমরা মনে করি যে এটা ন্যায় বিচার পাওয়ার পরটা আরও বেশি সুগম করবে। জি, অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার, আরেকটি বিষয় আজকে ট্রাইব্যুনাল নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ ট্রাইব্যুনালে আজকে রাজসাক্ষী তিনি আজকেও সাবেক আইজিপি তিনি মন্তব্য করেছেন, সেটা নিয়ে খবর হয়েছে। মানে একটা বেসিক কোশ্চেন যদি আমার একটু জানার, যে এটা নিয়ে গণমাধ্যমে অনেক কথা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে, চিফ প্রসিকিউটর বলেছেন যে যতটা নিখুঁতভাবে করার দরকার ছিল বা করা যেত, কাজটা করার দরকার ছিল, তা কিন্তু আমি হয়তো করতে পারবো না, অনেক বেশি রাশ মানে তাড়াহুড়ো করতে হচ্ছে। ফেব্রুয়ারিতে নতুন গভর্নমেন্ট এলে এই প্রসিকিউশন টিম বা এই বিচার ব্যবস্থা নিয়ে অগ্রসর হবে না, তার মানে আমাকে একটা হ্রাস করতে হচ্ছে, তাহলে ফেব্রুয়ারি মাঝে কত দূর যেতে পারবো? মানে যদি বিচারটা নিখুঁত না হয় তাহলে সেই বিচার নিয়ে আসলে পরবর্তীতে প্রশ্ন উঠবে কিনা, চ্যালেঞ্জ হবে কিনা? দেখুন, এই চ্যালেঞ্জের জায়গাটা তো রয়েছে, কারণ হচ্ছে আইনি দুটো আমরা দেখি যে দুটো প্রভাব আছে। একটা হচ্ছে জাস্টিস হারিড, জাস্টিস বারিড, অর্থাৎ যদি দ্রুত বিচার হয়ে যায় সেখানে বিচারের একটা কবর রচনা হয়ে যেতে পারে। আবার জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, সেটাও আবার আছে। খুব বেশি যদি ডিলে হয় সেখানেও একটা ডিনাইড হওয়ার বিষয় আছে। তো চিফ প্রসিকিউটর মহোদয় হয়তো সেই মাঝামাঝি জায়গা থেকে উনি তার একটা আশঙ্কার বিষয় প্রকাশ করেছেন যে আমি আসলে তাড়াতাড়ি শেষ করতে গিয়ে আসলে বিচার প্রক্রিয়াটাকে কোনোভাবে বিয়ন্ড ক্রিটিসিজম রাখতে পারবো কিনা, সেই আশঙ্কার কথা উনি বলেছেন। এটার মানে আমি এটা নেগেটিভ কোনো ইন্টারপ্রিটেশন করবো না, আমি বলবো যে উনি আসলে সবাইকে সজাগ করতে চাইছে যে সবাই যদি সতর্ক থাকি এবং যে হেল্পটা আসলে দরকার ওনার, সেই হেল্পটা যদি সবাই কার্যকর ভাবে করে তাহলে হয়তো তার এই সংকটটি, তার যে প্রবলেমটা বা আশঙ্কার কথা তিনি বলছেন, সেটা হয়তো কাটিয়ে উঠতে পারবে। আমি বিষয়টাকে এভাবে দেখছেন। জিয়াউল কবির সুমন, মন্তব্য বা কোনো প্রশ্ন করবেন কিনা? না, আমি আদালতের বিষয় নিয়ে আমি কিছু বলবো না, তবে আমাদের একটি প্রত্যাশা থাকবে, আমরা যেন একটি যেটি সাধারণ মানুষেরও প্রত্যাশা, যে আগের অন্য সময়, বিশেষ করে গত সরকারের সময় বিচার বিভাগ নিয়ে যে নানান ধরনের যে প্রশ্ন উঠায়, সাধারণ চোখে যেটা মানুষ বুঝে কিন্তু হয়তো বলতে চায় না বা বলতে পারে না, সে ধরনের অবস্থা যেন তৈরি না হয় এবং প্রপার ওয়েতে যেন বিচার কাজ পরিচালনা হয় এবং যার যেই কর্ম সেটার তারা যেন উপযুক্ত শাস্তি বা পুরস্কার যেটাই বলেন সেটা যেন পায়। জি, আবুল কালাম আজাদ মজুমদার, মানে আমরা আজকে যে যুগান্তকারী রায়টি হাইকোর্ট থেকে পেলাম, যে বিচার পাওয়ার ক্ষেত্রে যেটা আমাদেরকে আসলে খুব একটা আইনি ভিত্তি বলেন বা একটা আস্থা বলেন সেটা আমাদেরকে দেবে, আবার ঠিক একইভাবে মানে শঙ্কা বা মানে বিচার চালু হবে, মানে থাকবে কি না পরে এই ব্যবস্থা, যে অন্য সরকার এলে সেখানে আবার এই বিচারটা করবে কিনা, সেটা নিয়েও একটা ভয়, মানে সেই জায়গা থেকে আসলে কি বলবেন, কি মন্তব্য করবেন? দেখেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় যে মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত হয়েছে এগুলো কিন্তু সবার স্মৃতিতে টাটকা। আমরা সবাই, আমাদের অনেকগুলো অপরাধ আমাদের চোখের সামনে সংগঠিত হয়েছে। আপনি সাংবাদিক হিসেবেও অনেক অপরাধের তথ্য পেয়েছেন, হয়তো প্রকাশ করতে পারেননি, কিন্তু আপনি দেখেছেন। এগুলো খুব সহজে মানুষের স্মৃতি থেকে মুছে যাবে বলে মনে হয় না। আপনার এই হত্যাকাণ্ড বা এই অপরাধগুলোর প্রথমত এগুলোর বিচার করার একটা রাজনৈতিক কমিটমেন্ট যারাই আগামীতে নির্বাচিত হয়ে আসুক তাদেরকে জনগণের কাছে করতেই হবে। এই কমিটমেন্ট যদি তার না থাকে বা এই কমিটমেন্টের মধ্যে যদি কোনো ধরনের দুর্বলতা থাকে তাহলে জনগণই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে। সো আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল এই ঝুঁকিটা নেবে।
এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার এসেও আমার ধারণা, এবং আমার ধারণা না, আমার বিশ্বাসই আমি বলি যে এই গণ অভ্যুত্থানে এই যে নিহত মানুষগুলো, তারপরে আপনার যে আহত আমরা দেখেছি, আপনি আমাদের যেদিন জুলাই ঘোষণাপত্রটা আপনার জাতীয় সংসদ ভবনের সামনে আপনার পাঠ করা হয়, সেদিন আপনি একটা ভিডিও দেখানো হয়েছিল, একজন দৃষ্টিশক্তি হারিয়েছেন এরকম একজন জুলাই যোদ্ধা, উনি সংসদ ভবনের ভিতরে গিয়ে বলেছেন যে উনি একটু শুনতে চান, বা ওনার একটা আশা যে যারা নির্বাচিত হয়ে আসবেন এই সংসদে তারা কিভাবে কথা বলবেন উনি কিন্তু শুনতে পাবেন, উনি কিন্তু চোখে দেখতে পাবেন না, কিন্তু শুনতে পাবেন। তো এই ওনাদের এই যে শোনাটা, ওনারা কিন্তু স্যাক্রিফাইস, বিচার তো নিশ্চয়ই, হ্যাঁ, এবং বিচারের ক্ষেত্রে যদি কোনো ধরনের কেউ গাফিলতি করে বা এই বিচারটা কন্টিনিউ না করার চেষ্টা করে, তাহলে এই আহতরা বা আমাদের শহীদ পরিবার বা আমাদের দেশের সাধারণ মানুষ তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনবে। ডাকসু নির্বাচনে আজ বেশ কয়েকদিন ধরেই খুবই আলোচিত, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম, সব জায়গায় নানান ধরনের অ্যাঙ্গেলে খবর হচ্ছে প্রতিদিনই। আজকে ৭১ টেলিভিশন একটি খবর করেছে, ফেসবুকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেয়া ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে উত্তাল ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বলছে যে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে এবং হুমকিদাতাকে শিবির কর্মী দাবি করে বিচার চেয়েছে ছাত্রদল। এই জন্য তারা বিক্ষোভও করেছে, আর শিবির দাবি করেছে রাজনৈতিক কারণে তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন, এবং 2টি তদন্ত কমিটি গঠন হয়েছে। জিয়াউল কবির সুমন, একটু মন্তব্য জানি, খবরের ভিতরেই আপনি থাকেন। ডাকসু নির্বাচন খুবই মানে দিন দিন যত এগিয়ে আসছে তত নানান ধরনের ঘটনা, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে, ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এরকমভাবে আসলে পোস্ট দিয়েছেন যেটা সরাসরি নারীর প্রতি একটা সহিংসতা, এবং মানে এটা নিয়ে উত্তাল হয়েছে, খুব স্বাভাবিক এরকমই হবে। মানে এটা নিয়ে আপনার একটু মন্তব্য প্রত্যাশা করছি, কি বলবেন? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1923-24 শিক্ষাবর্ষে, তখন এটার নাম ছিল ডুসু, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন। এরপরে 1953 সালে এটা ডাকসু নাম ধারণ করে, এবং 37তম নির্বাচনে ভিপি ছিলেন নূর। তো এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে 471 জন প্রার্থী এবং 28টি পদে, আর সর্বোচ্চ 62 জন নারী এখানে এই পদে এই প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকসু নির্বাচনে। তো আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আমরা বিশেষ করে যে ঘটনাটি ঘটলো সেটি অত্যন্ত ন্যাক্কারজনক, লজ্জাজনক। আমি একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি লজ্জিত। তবে যারা এই কাজগুলো করেছে, এবং বিশেষ করে সাইবার বুলিং এবং নারীদের বা যে কোনো প্রার্থীর ক্ষেত্রেই এই ধরনের কর্মকাণ্ড, এবং এগুলো অত্যন্ত নিন্দনীয়, এবং এগুলো প্রশাসনকে, যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত আছেন, বিশেষ করে চিফ রিটার্নিং কর্মকর্তা সহ বিশেষ করে সবগুলো যে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে এখানে যারা আছেন যে 10টি প্যানেলের, সেটা ছোট বড় মিলিয়ে প্রার্থীদেরই উচিত নারী বান্ধব একটা নির্বাচনী আবহ তৈরি করা, এবং সাথে পাশাপাশি যারা সচেতন ছাত্র শিক্ষার্থী যারা আছেন তারা এসব ব্যাপারে অত্যন্ত সচেতন থাকবেন, এবং সাইবার বুলিং এবং কাউকে কটাক্ষ করা, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটি এখন সবার হাতের মুঠোয়। এটির অনেকে প্রয়োগ অপপ্রয়োগ দুটোই করছেন। তো আমরা চাই যে সুস্থভাবে নির্বাচনটা যেন সুন্দরভাবে শেষ পর্যন্ত সমাপ্ত হয়, এবং সবাই উৎসবমুখর পরিবেশে এটি শেষ করতে পারেন, এবং তাদের যোগ্য প্রতিনিধি যারা প্রার্থী, যারা বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করেন, রাজনীতি নিয়ে না, সেই সব প্রার্থী এগিয়ে আসুক, তারা ভালো করুক। আর এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের এই বিষয়গুলো, এইসব নিউজ আমরা সামনে দেখতে চাই না, এটি আমার প্রত্যাশা থাকবে। এবং যারা এই বিশেষ করে যেই কথাটির কথা বললেন আপনি, গণধর্ষণের হুমকি যে দিয়েছে, উপযুক্ত তাকে বের করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। জি, আজাদ মজুমদার, মানে নারীকে ভয় দেখানো, নারী প্রার্থীকে ভয় দেখানো বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমরা যতটা আসলে উগ্র শৃঙ্খল হচ্ছি, এটা নিয়ে কি বলবেন? সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই আসলে নারীর প্রতি এই ধরনের সহিংসতা খুব অহরহ চোখে পড়ে।
জি, জিয়াউল কবির সুমন যেই কথাগুলো বলেছেন আসলে আমি তার সাথে পুরোপুরি একমত। এটা খুবই নিন্দনীয় এবং জঘন্য একটা কাজ হয়েছে। যেই কাজটা করুক তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে, এটা আমরা বিশ্বাস করি। এবং একই সাথে আমরা প্রত্যেকটা ম্যাগের মধ্যে যেরকম কিছুটা সিলভার লাইনিং থাকে, এই 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 যে এই কালো অধ্যায়টা, এই ঘটনাটা ফলে আমরা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই ছাত্র সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা এখন তাদের অঙ্গীকারটা আরও স্পষ্ট করতে পারবেন যে ভবিষ্যতে তারা নির্বাচিত হয়ে আসলে এই ধরনের ঘটনাকে ক্যাম্পাসে কোনোভাবেই প্রশ্রয় দিবেন না, এবং এই ধরনের যিনি মন্তব্য করবেন বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত করবেন তাদেরকে তারা সর্বশক্তি নিয়ে প্রতিহত করবেন। কারণ আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে হাজার হাজার ছাত্রী পড়াশোনা করে, এই ইস্যুটা খুবই সিরিয়াস। আমরা যখন নিজেরা ছাত্র ছিলাম তখনও আমরা দেখেছি এই ইস্যুটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন হয়েছে। এত বছরেও গিয়েও আমরা আসলে সেই অর্থে যেভাবে পরিবর্তনটা হওয়া উচিত ছিল সেই পরিবর্তনটা দেখিনি। আমরা মনে করি পরিবর্তনের সূচনাটা এখান থেকে হোক, এখানে এই প্রার্থীরাই তারা অঙ্গীকার করুক যে এই জাতীয় ঘটনা তারা সবাই মিলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে, এবং এই যে আলোচিত ঘটনা যেটা আলোচনায় আসছে এইটাকে, এই ঘটনার সাথে যিনি সম্পৃক্ত থাকুন তার রাজনৈতিক পরিচয় না দেখে তাকে একজন নিপীড়ক হিসেবে দেখে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের সঙ্গে শেখ তাসনিম আফরোজ ইমি, তিনি প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী, তাকে আমরা একটু যুক্ত করতে পেরেছি। ইমি, এই যে একজন নারী প্রার্থীকে হুমকি, একজন নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাকে হুমকি, আপনি নিজে একজন নারী এবং আপনি ভিপি প্রার্থী, মানে বিশ্ববিদ্যালয় কতটা তড়িৎ পদক্ষেপ বা তড়িৎ ব্যবস্থা নিল বলে মনে করেন? আমি যদি ভুল না করে থাকি, বিশ্ববিদ্যালয় এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এবং ধরেন যে এই রকম একটা ঘটনা আমি কখনোই দেখি না। এর আগে তো একটা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একটা মানে অপশাসন আমরা দেখে এসেছি, তখনও কিন্তু এইভাবে ওপেনলি কোনো মেয়েকে গণধর্ষণের হুমকি দিতে আমার স্মৃতিতে নেই। এবং এইভাবে মানে কি বলবো যে আপনার মতের সাথে কারোর মত নাই মিলতে পারে, কিন্তু সেই জন্য আপনি তো তাকে মত মানে যুক্তি দিয়ে কিংবা ডিবেট করে আপনি তাকে প্রতিহত করবেন। এইভাবে গণধর্ষণের হুমকি দেওয়া মানে নজিরবিহীন একটা কি বলবো যে মানে কি বলবো ন্যাক্কারজনক ঘটনা। এবং এটার জন্য আমি মানে যদি বিশ্ববিদ্যালয়টা আসলেই ধরেন যে একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেরকম হওয়া উচিত কিংবা একটা বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য যতটুকু আন্তরিক হওয়া উচিত, যদি সেটা আসলে মানে যতটুকু দরকার ছিল সেরকম থাকতো, তাহলে বিশ্ববিদ্যালয় নিজেই উদ্যোগী হতো, আমাদের সেটার জন্য আন্দোলন করতে হতো না। এবং খুব মানে উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমাদেরও আসলে এখন বিশ্ববিদ্যালয়কে চাপ দিতে হচ্ছে। এটা আমাদের জন্য আসলে খুব মানে নারী হিসেবে অপমানজনক যে আমাদেরকে এত বড় একটা অন্যায় হয়ে যাওয়ার পরেও আমাদেরকে কথা বলতে হচ্ছে, বিশ্ববিদ্যালয় নিজে উদ্যোগী হয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। জি, বিশ্ববিদ্যালয়ের নারী মানে বিশ্ববিদ্যালয়টা কি এখন আর নারী বান্ধব মানে নেই বলে মনে করছেন? অবশ্যই মনে করছি। আপনি যদি খেয়াল করেন, আমাদের একজন নারীকে ইভটিজিং করা হয়েছিল এবং সেই ইভটিজারকে শাহবাগ থানায় মব করে ছাড়িয়ে এনে তাকে ফুলের মালা গড়ায় দিয়ে তার হাতে কোরআন শরীফ ধরিয়ে দিয়েছিল। আপনি চিটাগাং এর একটা ঘটনা যদি মনে করতে পারেন, একটা নারীকে মানে উড়ে এসে লাথি মারা হলো এবং যখন তাকে মানে পুলিশ গ্রেফতার করলো নিপীড়ককে, তখন সে নিপীড়ককেও ছাড়িয়ে নেওয়ার সময় তার গলায় ফুলের মালা দেওয়া হলো। এবং যখন প্রথমে জামাত অস্বীকার করলো যে জামাতের সাথে নিপীড়কের কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু যখন তাকে ছাড়িয়ে আনা হলো তার আশেপাশে সবাই জামাতের লোকজন এবং ক্ষমতার আশেপাশে যে তারাই এখন আছে সেটা তো অস্বীকার করার কিছু নেই। এবং তারা ক্ষমতায় থাকলে আসলে দেশের কি পরিস্থিতি হবে সেটি খালি চোখে দৃশ্যমান। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, বিশেষ করে নারীদেরকে আমি অনুরোধ করব যে যারা আসলে এক বছরে দেশের আইন শৃঙ্খলাটাকে এমন করে ফেলেছে, নারীদের অবস্থাটাকে হুমকির মুখে ফেলেছে এবং ৭১কে বারবার করে ২৪-এর মুখোমুখি দাঁড় করিয়েছে, তাদের উপযুক্ত জবাব আপনারা ভোটের মাঠে দিবেন, ব্যালট বক্সে দিবেন। জি, ভোটের মাঠে দিয়ে, যদি ব্যালটের মাধ্যমে দিয়ে মানে কাদের আপনাকে বা আপনাদেরকে যদি জয়ী করে তাহলে কি নারী বান্ধব পরিবেশ? আমি এটা বলছি না যে আমাদেরকে জয়ী করতে হবে, এটা জরুরি না, কিন্তু কথা হচ্ছে কারা মানে বছরের পর বছর শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে, কারা নারী অধিকার নিয়ে কাজ করেছে, কারা সবসময় প্রত্যেকটি আন্দোলনে যৌক্তিক আন্দোলনে ছিল এবং কারা ধরেন যে ৫ আগস্টের পরবর্তীতে কোনো রকম হিপোক্রেসি করে নাই, মানবাধিকারের প্রশ্নে আপোষ করে নাই, সবই তো শিক্ষার্থীরা দেখছে। এজন্য ধরেন যে আমাদেরকে দিতে হবে জরুরি নয়, শিক্ষার্থীরা অবশ্যই মানে যথেষ্ট ম্যাচিউর এবং মানে বিবেকবান, তারাই আসলে ঠিক করবেন যে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দেশের গতি মুখটা কোন দিকে যাবে। জিয়াউল কবির সুমন বা আজাদ মজুমদার, আপনারা কোনো প্রশ্ন করতে চান কিনা ইমিকে?
আমরা যেটা আশা করব যে যারা এই ধরনের কাজ করবেন তাদেরকে শিক্ষার্থীরাই প্রতিরোধ করবেন, তারাই উপযুক্ত ব্যবস্থা নেবেন, তারা তাদেরকে আহ, তাদের সমর্থন তাদের প্রতি প্রত্যাহার করবেন এবং তাদের এই যে কর্মকাণ্ড যেগুলো হচ্ছে এগুলোর বিপক্ষে তারা তাদের যে আওয়াজকে আরো জোরালো করবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের আহ, কোনো স্ট্যাটাস বা কোনো হুমকি কেউ যেন দিতে না পারে সেই বিষয়টি তারা আরো জোরালো ভাবে এবং নিজেদের মধ্যে এই বিষয়ে অন্তত একটা ঐক্য স্থাপন করবেন। জি, আজাদ মজুমদার কোনো মন্তব্য? না, আমি জিয়াউল কবির সুমনের সাথে একমত। পাশাপাশি আমাদের ভিপি প্রার্থী উনি যেটা বলেছেন, ওনারা যদি সম্মিলিতভাবে আওয়াজ তুলতে পারেন এবং আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনের মাধ্যমে এমন একটা ছাত্র সংসদ নির্বাচিত হবে যারা সত্যিকার অর্থেই ছাত্রদের প্রতিনিধিত্ব করবে। কারণ এর আগে অনেকদিন আসলে ডাকসুতে ছাত্রদের সত্যিকার কোনো প্রতিনিধিই ছিল না। তারপর যখন ছাত্রদের যে প্রতিনিধি নির্বাচনের যে উদ্যোগ নেওয়া হলো, সেখানেও আসলে ছাত্ররা যাকে পছন্দ করেছে বা যাদেরকে চেয়েছে তাদের সবাই নির্বাচিত হতে পারেননি। তো এইবার ডাকসু নির্বাচনটা আমরা বিশ্বাস করি এমন একটা নির্বাচন হবে সেখানে ছাত্রছাত্রীদের প্রকৃত মতামতটা প্রতিফলিত হবে, এবং যেহেতু ছাত্রছাত্রীদের মতামতটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, প্রার্থীদেরও একটা সুনির্দিষ্ট অঙ্গীকার থাকবে এ ধরনের ঘটনার প্রতিরোধে তারা ভবিষ্যতে আরো দৃঢ় একটা ভূমিকা নেবে। শেখ তাসনিম আফরোজ ইমি, শিবির আজকে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবিরের নেতারা দাবি করেছেন যে এই ছাত্র তাদের কেউ নয়, তাদেরকে ট্যাগ করা হচ্ছে, মানে উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে এই মানে নির্বাচনকে টার্গেট করেই এরকমটি করা হয়েছে। আসলে তারা এই অস্বীকারের রাজনীতি এবং এই যে মানে ধরেন যে প্রতিকূল অবস্থায় যুদ্ধ না করে হিকমত অবলম্বন করা, এই ধরনের কাজকর্ম তো তারা ইতোমধ্যে করেছে। এবং তারা মানে খুব দুঃখজনক ভাবে তারা ক্রমাগত যেভাবে মিথ্যাচার করে যাচ্ছেন, আসলে তাদের প্রতি আমাদের ন্যূনতম যে ভরসা রাখার জায়গা, আমাদের ট্রাস্ট ইস্যুটা টোটালি মানে খুব বাজেভাবে ভেঙে গিয়েছে। এবং দিন দিন তারা হচ্ছে এই মানে জাস্ট নিপীড়কদেরকে প্রশ্রয় দিয়ে দিয়ে শেল্টার দিয়ে দিয়ে এই ট্রাস্টের জায়গাটা আরো নড়বড়ে করে ফেলছেন। এবং আমি বলতে চাই যে একটা ক্যাম্পাসে সহাবস্থানের ক্ষেত্রে এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ। আপনি হচ্ছে টিএসসি তে রাজাকারের ছবি স্থাপন করবেন, আপনি হচ্ছে বারবার করে হচ্ছে ৭১কে হচ্ছে ২৪-এর মুখোমুখি দাঁড় করিয়ে দিবেন, এবং আপনাদের ৭১-এর দায়টাকে আপনারা হচ্ছে ২৪-এর মাধ্যমে ৭১কে অস্বীকার করার মাধ্যমে একটা অপচেষ্টা চালাবেন। আপনারা নারীদের বিন্দুমাত্র কোনো সম্মান শ্রদ্ধা মানে দেখাতে পারবেন না। আপনাদের হচ্ছে বট বাহিনী নারীদেরকে অনলাইনে মানে এমন কোনো হেনস্থায় যেটা করবে না। এভাবে করলে আসলে আপনি বলেন সহাবস্থান কিভাবে সম্ভব, বা কতদিন আসলে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের এই জায়গাটা রাখতে পারবো? এই পরিবেশ মানে তৈরি করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব, যদি তারা আমাদেরকে এই ক্রমাগত অসহযোগিতা এবং এরকম ধরেন যে নারীর প্রতি এরকম বিদ্বেষমূলক আচরণ করতে থাকেন এবং একই সাথে মুক্তিযুদ্ধকে তারা বারবার অসম্মান করতে থাকেন। জি, তাসনিম আফরোজ ইমি, আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি সেরকম আপনি মনে করছেন। এটা তো একটা ফৌজদারি অপরাধও। একজন নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে হুমকি দেয়া, সেটা যেমন একটা ডিজিটাল অ্যাক্টে একটা অপরাধ, আবার একই সঙ্গে একটা খুবই গুরুতর একটা ফৌজদারি অপরাধ। ওই যে মানে নিপীড়নের শিকার ছাত্রী, তিনি কোনো আইনি ব্যবস্থা নিচ্ছেন কিনা বা নিয়েছেন কিনা? আসলে ক্রমাগত ওকে যেভাবে বুলি করা হচ্ছে, আপনি একটু ওর মানসিক অবস্থাটাও যদি চিন্তা করেন, এবং সে যেহেতু অলরেডি ট্রমাটাইজ, আমাদের তো আসলে ওর প্রতি সহমর্মিতা থাকা উচিত। এবং আসলে বিশ্ববিদ্যালয়টা যদি আসলে বিশ্ববিদ্যালয় হয়, ধরেন যে বিশ্বের বাকি বিশ্ববিদ্যালয়গুলো যে স্ট্যান্ডার্ডে চলে, আমার মনে হয় বিশ্ববিদ্যালয় আসলে নিজে উদ্যোগী হয়ে যদি ছাত্রীটির পক্ষ থেকে মামলা করতো এবং ছাত্রীটিকে যে মেন্টাল সাপোর্ট দেওয়া এবং আইনি সাপোর্ট দেওয়া সেটি দিত, তাহলে এটি আসলে সবচেয়ে কি বলবো যে প্রপার একটা অ্যাকশন হতো। এটি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং ভিকটিমকে লিখিত অভিযোগ দিতে হবে কিংবা ভিকটিমকে মানে মামলা করতে হবে, তারপরেই তিনি ন্যায় বিচার পাবেন। তাছাড়া মানে ধরেন যে একটা কোনো অন্যায় হলেও সেটি অন্যায় হিসেবে মানে গণিত হবে না। এটা আসলে প্রচন্ড দুঃখজনক। অন্যায় তো অন্যায়। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে বাহিনী বলেন কিংবা আইন প্রণয়নকারী যে বিচার ব্যবস্থাগুলো যারা আছেন, তারা যেন স্বপ্রণোদিত হয়ে কখনো কিছু করেন না। যখন একটা হয়রানিমূলক কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে ফাঁসাইতে হয়, তখন তো তারা ঠিক এগুলো করে থাকেন। তাহলে একজন আপনারা কি কোনো কর্মসূচি দেবেন বা কোনো পদক্ষেপ নেবেন? আমরা আসলে এটা নিয়ে ক্রমাগত মানে প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের কর্মসূচি, আমাদের প্রত্যেক দিনের যে মানে কর্মসূচি আছে, আমরা তার মধ্যে এটা প্রতিবাদ করছি। আমরা অনলাইনে এটার বিরুদ্ধে সোচ্চার আছি
এবং আমরা যদি দেখি যে কোনোভাবে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা কোনো ছাত্র সংগঠনের শেল্টারে আসলে দোষী কোনোভাবে পার পেয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে কিংবা তার বিচারটি হচ্ছে না, তখন আমরা অবশ্যই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলব। অনেক ধন্যবাদ শেখ তাসনিম আফরোজ ইমি। একই সঙ্গে ধন্যবাদ জানাই জিয়াউল কবির সুমন যুক্ত হবার জন্য, এবং আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকেও ধন্যবাদ স্টুডিওতে আমার সঙ্গে থাকার জন্য।